মঞ্জু ভাই খুব সহজ করে যদি বলি, আপনার কথাটা শুনে আমার মনে হলো গেম ওভার দ্য গেম। আমরা বাংলায় এটা বলতে পারি কিনা যে শেরের উপর শের সোয়া শের, অথবা অথবা চালের উপরে চাল, এটা সহজ বাংলায় বলতে পারি কিনা? না, সেটা বলতে পারি না, কারণ সেটা হলো শেরের উপর সোয়া শের, মানে হচ্ছে যে আপনি যতটা ক্ষমতাবান তার চেয়ে আর একটা ক্ষমতাবান আপনার উপরে সাওয়ার হচ্ছে, এরকম। আর হুম। এটা হচ্ছে যে খেলা হচ্ছে, পাবলিককে বোঝানো হচ্ছে যে খেলা হচ্ছে এক ধরনের খেলা, ফুটবল খেলা। সেই ফুটবল খেলার ভিতরেই আপনার কূটনীতি খেলা হচ্ছে, ব্যাপারটা এরকম। মানে এক খেলার ভিতরে আরেক খেলা হচ্ছে। যেমন ধরুন, তারেক রহমান ভারতের কূটনীতিকদের সাথে লন্ডনে বৈঠক করেছেন। বাংলাদেশে আহ, আপনার ভারতের যে আহ, রাষ্ট্রদূত, হাই কমিশনার, তিনি বিএনপির নেতাকর্মীদের সাথে বসেছেন। এই মর্মে যে বাজারে খবরটি প্রকাশ হচ্ছে, এর কিন্তু কোনো প্রমাণ কারো হাতে নেই, কোনো এজেন্সির কাছে নেই কিন্তু যে প্রমাণ। কিন্তু যদি আপনি এটি বাজারে ছেড়ে দেন যে ভারত তারেক রহমানকে কয়েকটি শর্ত দিয়ে বাংলাদেশে আসার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে, তাহলে এর ইম্প্যাক্ট কোথায় গিয়ে পড়ে? প্রথম প্রশ্নটিই ওঠে, তাহলে কি ভারত আওয়ামী লীগের উপর থেকে তাদের সমর্থন তুলে নিচ্ছে? তাহলে কি ভারত শেখ হাসিনাকে যে এতদিন আগলে রেখেছে, তাহলে কি এবার তাকে রিলিজ করে দেবে? বাংলাদেশে কি ফেরত পাঠাবে? তাহলে কি ভারত আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায়ন করার জন্য যে নেপথ্য চেষ্টা করছিল সে জায়গা থেকে সরে গেল? এইরকম তিনটি প্রশ্ন, এরকম একাধিক প্রশ্ন কিন্তু উঠবে। এই প্রশ্নগুলোর ভেতরে আবার যখন জয়শঙ্কর সাহেব 4 ঘন্টার একটি ঝটিকা সফরে আসলেন পুনারেলে অংশ, এই শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য, তিনি এসে যে ছোট ছোট কয়েকটি ঘটনা ঘটালেন, সেই ঘটনাগুলোও কিন্তু অন্যরকম একটি ইঙ্গিত দেয়। আপনি যে সন্দেহটি করছিলেন যে ভারত কি তাহলে তার কেবলা বদলাচ্ছে বা তার মিত্র বদলাচ্ছে, বা ভারত কি মেনেই নিচ্ছে যে যেহেতু আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে ক্ষমতায় ফিরে আসা সম্ভব না, সেহেতু বিএনপি হচ্ছে সেকেন্ড বেস্ট অপশন, একটি গণতান্ত্রিক দল, এরা আসলে অন্তত পক্ষে জামাতের নেতৃত্বে যে রেডিকালরা ক্ষমতায় আসার ভয় ছিল সেটি থাকবে না। তো এটা ভারতের পক্ষে, এটা এই সম্ভাবনার পেছনে বাতাস দেওয়ার চিন্তাটা হতেই পারে যে ঠিক আছে, যেহেতু আওয়ামী লীগ থাকছে না, সেহেতু বিএনপি কে মন্দের ভালো হিসাবে বিবেচনা করে বিএনপি কে দিয়ে জামাত তথা ইসলামিস্টদের ক্ষমতায় আরোহণটাকে আপাতত ঠেকিয়ে রাখা যায় বা বন্ধ করা যায়। এই যে গেমটা, এই গেমটারও কিন্তু কোনো প্রমাণ বা কোনো সূত্র কারো কাছে নেই, সবই কিন্তু অনুমান নির্ভর বা আহ, আপনার কি বলবো, পূর্বাভাস নির্ভর, বা একটার সঙ্গে আর একটা যে লিঙ্ক আপ, সেই লিঙ্ক আপ থেকে নির্যাস বের করার চিন্তা নির্ভর। এইখানে আমি আপনাকে দুটি তথ্য দিই। একটি হচ্ছে যে জয়শঙ্কর সাহেব খুব ইজিলি প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা হাই হ্যালো করতে পারতেন, কারণ তিনি পাশের রুমে বসেছিলেন। সংসদ ভবনের যে রুমটাতে তারেক জিয়ার সঙ্গে জয়শঙ্করের এই যে আপনার শোক বার্তা বিনিময় হলো, কথা হলো কয়েক মিনিট, 7 মিনিট মতো কথা হলো, এই রুমটার পাশের রুমেই ছিলেন কিন্তু মোহাম্মদ ইনুস, তার সাথে আরো দুজন ছিলেন। এবং তিনি খলিলুর রহমান সাহেবকে দায়িত্ব দিয়েছিলেন যে একটি সংক্ষিপ্ত মিটিং অনুষ্ঠিত করার ব্যাপারে, নিদেন পক্ষে একটি ফটো সেশনের ব্যাপারে। খলিলুর রহমান সাহেব সেটি জয়শঙ্কর সাহেবের কাছে ব্যক্তও করেছিলেন। জয়শঙ্কর বিষয়টি কি আমলে নেননি। এই যে আমলে নেননি, এটিও কিন্তু কোনো প্রমাণিত সত্য না। আবার তিনি যে বৈঠক করেননি, এটি কিন্তু প্রমাণিত সত্য। তিনি মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছবি তোলেননি, মানে বৈঠক করেননি, কথা বলেননি, হ্যান্ডশেক করেননি, এটি প্রমাণিত সত্য। তাহলে কেন করলেন না? আমরা যদি আগের গুলোকে ধরে নিই যে ভারত এইভাবে সেকেন্ড অপশনটাকে চয়েস করছে, বা একেবারেই নিদেনের কাণ্ডারি হিসেবে বিএনপি কে বেছে নিচ্ছে, তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দিচ্ছে কয়েকটি শর্ত দিয়ে, তাহলে কিন্তু জয়শঙ্কর সাহেবের এই আচরণটা তার সাথে কিন্তু মেলে না। জয়শঙ্কর সাহেবের এই আচরণটা একেবারেই মেলে না। আবার এই জয়শঙ্কর সাহেব কিন্তু ইউনূসের সাথে কথা না বললেও লবিতে হঠাৎ করে তার সঙ্গে আসিফ নজরুল সাহেবের দেখা হয়ে যায়, খলিলুর রহমান সাহেবের সাথে দেখা হয়, সেখানে তিনি হ্যান্ডশেক করেন, একটা দুটো কথা বলেন, এই পর্যন্ত। এরপরে যখন জামাতের আমিরের সাথে কথা হচ্ছে, জামাতের আমির সেটিকে মিডিয়ায় প্রচার করছে যে আমাদের সাথে যে কথা হয়েছিল ভারতীয় পক্ষের অনুরোধে আমরা সেটি গোপন রাখতে চাইছি, ভারতীয় প্রতিপক্ষ আমাদেরকে সেটি
প্রকাশ করতে নিষেধ করেছেন। কিন্তু যেটি প্রকাশিত হচ্ছে সেটি হলো যে জামাতের আমির একটি লিখিত বক্তব্য বা লিখিত বিষয় জামাতের পক্ষ থেকে জয়শঙ্কর সাহেবকে দিতে চেয়েছিলেন, জয়শঙ্কর সাহেব সেটা নেননি, কারণ এটি প্রোটোকলের মধ্যে পড়ে না। এটি যে কূটনৈতিক ডিপ্লোম্যাটিক যে লেনদেন, ডিপ্লোম্যাটিক লেনদেনটায় এই ধরনের চিঠি বা এই ধরনের আবেদন বা এই ধরনের অভিব্যক্তি ডিপ্লোম্যাটিক চ্যানেলে পাঠাতে হয়, হাতে হাতে কেউ এটা রিসিভ করে না। এই বিষয়টি তাকে স্মরণ করিয়ে দিয়ে তিনি সসম্মানে তার সাথে বৈঠক শেষ করেছেন 1 মিনিট সামথিং সেকেন্ড। তো এইটিকে, এই তিনটি ঘটনাকে নিয়ে যদি এখন বাংলাদেশে ঘোলা করা হয়, গুবলেট পাকানো হয়, অনেক কিছু কিন্তু এখান থেকে বের হয়ে আসবে। কিন্তু সত্য যেটা, ঘটনা পরম্পরায় যেটি মানে আভাস পাওয়া যাচ্ছে সেটি হলো যে ভারতের যে ইনক্লুসিভ নির্বাচনের দাবি, সেই জায়গা থেকে ভারত সরেনি। 2 নম্বর হচ্ছে, ভারত তারেক রহমানকে যদি গ্রিন সিগন্যাল দিয়েই থাকে, সেইটি স্থায়ী কোনো কিছু না, সেটি হচ্ছে অপশনাল এবং সেটি ফর দ্য টাইম বিং। তারেক রহমানের পরবর্তী পদক্ষেপ কি কি হবে সেটার উপরে নির্ভরশীল। যদি তারেক রহমান আজকে যেমন জামাতের সাথে গাঁটছড়া বেঁধে বসলেন, কালকেও যদি এরকম করেন, পরশুদিনও যদি এরকম করেন, আপনি দেখবেন 7 দিন পরে ভারতের এই যে ভূমিকাটা তারেক রহমানকে নিয়ে, এটি কিন্তু আবার বদলে গেছে, যেতেই পারে। রাজনীতিতে শেষ কথা তো নেই। এখন এইরকম অবস্থায় তারেক রহমান যে ভারতের বক্তব্য বা ভারতের শর্ত হুবহু পালন করবেই, আমি এটা বিশ্বাস করি না। তিনি করবেন না, পারবেন না করতে, জামাতের চাপে পারবেন না। এবং যখন পারবেন না, তখন ভারতের যে গ্রিন সিগন্যাল বা ভারতের যে আপনার যে আশীর্বাদের হাত তার মাথার উপরে, সেটিও থাকবে না। সেটি হবে রাজনৈতিক আর একটা নতুন ফ্রন্ট খুলে যাওয়া। ওকে, আপনি সবসময়ই বলে এসছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে না। আপনি কি স্টিল আই এম টকিং। আপনাকে যখনই আমার অতিথি পাই, প্রথমে আমি আপনাকে এই জিজ্ঞাসাটা করি, কেন আপনি এখনো অটল আছেন? আজকে যদি আমি বলি, আপনি যেমনটি বলছিলেন শুরুতে যে আর মাত্র 4 সপ্তাহ 5 সপ্তাহ বাদে নির্বাচন, কিন্তু বাংলাদেশের সমাজের কোথাও এরকম কোনো চিহ্ন বা এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যে নির্বাচন হতে যাচ্ছে মাত্র 5 সপ্তাহ 6 সপ্তাহ পরে। জনগণের ভেতরে কোনো রকম সাড়া শব্দ নেই। শুধুমাত্র কয়েকটি দল, শুধুমাত্র 4টি 5টি দল, তাদের ভেতরে কেনা বেচা হচ্ছে, তাদের ভেতরে লেনদেন হচ্ছে, কে কোনটা ছাড়বে কে কোনটা ধরবে, এইসব হচ্ছে। এর সাথে যদি আপনি যোগ করেন যে নির্বাচনের জন্য যে বিশাল কর্মযজ্ঞ হয় প্রশাসনের ভেতরে, নির্বাচন কমিশনের, তো সেই কর্মযজ্ঞের কোনো কিছুই কিন্তু দৃশ্যমান হচ্ছে না। তারপরে ধরুন আপনি টেকনিক্যাল দিক, যে নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করে, তফসিল ঘোষণা করার পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে এই যে ইয়েদের নিরাপত্তা, আপনার প্রার্থীদের নিরাপত্তা বিধান সহ নির্বাচনী যাবতীয় কর্মকাণ্ড একমাত্র সোল এজেন্সি থাকে হচ্ছে নির্বাচন কমিশনের কাছে, সরকারের কাছে না। কিন্তু এখন পর্যন্ত সবকিছু কিন্তু সরকারই নিয়ন্ত্রণ করছে, ইন্টারিম সরকার নিয়ন্ত্রণ করছে। এটাতেও আপনার মনে হবে যে নির্বাচন কমিশনকে বলা হয়েছে একটা ঘোষণা দিতে, তফসিল দিতে, নির্বাচন কমিশন তফসিল দিয়ে বসে আছে। এরপরে ধরুন যে নির্বাচন কমিশন যখন দাবি করেছিল যে এই অমুককে অমুককে, নির্বাহী বিভাগের অমুককে অমুককে নির্বাচন কমিশনার হিসাবে আমাদেরকে এখানে নিয়োগ দিতে হবে, সেনাবাহিনীকে আমাদের এখানে ডিপুট করতে হবে, বিভিন্ন বাহিনীকে ডিপুট করতে হবে, এবং প্রতিটি, বিশেষ করে ওয়াকার সাহেব ডিক্লেয়ার দিয়েছিলেন যে প্রতিটি কেন্দ্রে 3 বাহিনীর প্রধান, 3 বাহিনীর সদস্যরা থাকবে, যেটি বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব না। আপনি যদি 4,000 5,000 আপনার ভোট সেন্টার ধরেন, আপনার ভোটদান কেন্দ্র ধরেন, তো সেই জায়গাটায় আপনি এতগুলো সেনা, নৌ, বিজিবি, পুলিশ আপনি মোতায়েন করতে পারবেন না, এইরকম স্টক আপনার হাতে নেই। সুতরাং এইসব জিনিস বিবেচনা করে একটি মোটা দাগে যে কোনো লোক বলতে পারে যে নির্বাচন হতে যাচ্ছে 12 তারিখে, এইটি শুধুমাত্র কয়েকজন ব্যক্তি জানে। এর বাইরে এর কোনো যথাযথ প্রয়োগ বা কর্মকাণ্ড এগোচ্ছে এরকম কেউ কিন্তু বলতে পারবে না। সুতরাং নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না, নির্বাচন পেছোচ্ছে, পিছিয়ে সেটা জুনে হতে পারে, এপ্রিলে হতে পারে, মার্চে হতে পারে, কিন্তু ফেব্রুয়ারিতে হচ্ছে না, আমি এখনো বলছি। জি, ক্লিয়ার। আমরা দেখলাম যে বিএনপি এবং জামায়াত তারা বেশ কথা চালাচালি করছিলেন, মানে পরস্পর পরস্পরকে আক্রমণ করছিলেন, কিন্তু তারেক রহমানের গত দুদিনের যে বৈঠক, যে বক্তব্য আমরা দেখলাম, এতে করে কি তারা এই যে শত্রু শত্রু খেলা,
কিন্তু অন্তরালে বন্ধুত্ব, এই প্রক্রিয়া অগ্রসর হচ্ছেন? এইটা আসলে এক কথাই বলে দেওয়া যায় যে বিএনপি জামাতের অস্তিত্ব ছাড়া বিএনপির অস্তিত্ব নেই, বিএনপির অস্তিত্ব ছাড়া জামাতের অস্তিত্ব নেই। এই দুইটি দল আপনি সারাদিন যদি ঝগড়াঝাটি করে, সারাদিন যদি একে অপরের উপরে হামলা করে, তারপরে একে অপরকে খুন করে, জখম করে, গালাগালি করে, বাতিল ঘোষণা করে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে রাত্রে কোনো এক সময় তারা এই সারাদিনের সমস্ত ঘটনাগুলোকে ভুলে যেয়ে তারা আবার এক টেবিলে বসবে, কারণ একে অপরকে ছেড়ে তারা তাদের আসলে অস্তিত্ব নেই। বিএনপির যে রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক একটা তো কোনো প্রতিটা দলের একটা করে মূল ইস্যু থাকে যে আমরা গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্র কায়েম করব, বা বলতে পারে যে আমরা ইসলামিস্ট দল, আমরা দেশে ইসলামী শরিয়া কায়েম করবো, এটি একটি ইস্যু। তো সেরকম বিএনপির একটি মাত্র ইস্যু, যে ইস্যুটা জামাত ব্যবহার করে, সেটি হলো যে এন্টি আওয়ামী লীগ, এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টের যে লোকজন, তাদেরকে একটা মোটামুটি ঘোল খাইয়ে বা মুখোশ টুখোশ পরিয়ে, একটা চশমা পরিয়ে তাদেরকে গণতান্ত্রিক দল হিসেবে নিজেদেরকে জাহির করা। ঠিক একই কাজ কিন্তু জামাত করে। তো আপনি যখন দুটো এক কাজ, সেম কাজ যখন দুটো পার্টি করবে, তাহলে ওই দুটো পার্টিকে তো আপনি আলাদা করতে পারবেন না। আপনি একটি ফুটবল ম্যাচে 22 জন প্লেয়ার যদি একটা দিকের গোল পোস্টে বল নিয়ে যায়, সেটি তো খেলা হলো না, সেটি তো পাতানো ম্যাচ হলো। তো আপনি যখন বিএনপি এবং জামাত একই দুটি রকম ইস্যু, ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগ বিরোধিতা, এটি হলো মূল পুঁজি। আর তারপরে হচ্ছে সেকেন্ড পুঁজি হচ্ছে যে বিএনপি বলছে আমরা গণতন্ত্র কায়েম করব, জামাত বলছে আমরা আইনের শাসন কায়েম করব, সৎ লোকের শাসন কায়েম করব। এই দুটোর ভিতরে তেমন কোনো মৌলিক পার্থক্য নেই। কিন্তু এই দুটো দল যেভাবে বিকাশ হয়েছে, একটি দল ক্যান্টনমেন্টে জন্ম নিয়ে আরেকটি দল সেই দলের ছত্র ছায়ায়, তো সেই জায়গা থেকে যত ঝগড়াঝাটি করুক, আপনি এদেরকে যে আপন মায়ের পেটের দুই ভাই, তারেক রহমানের যে এই বক্তব্যটি অনেক মাস আগের যে উনি দিয়েছিলেন, এর থেকে কিন্তু আপনি সরতে পারবেন না। তারেক রহমানও সরতে পারবে না, জামাতের আমিরও সরতে পারবে না। জি, এটি হলো বাস্তবতা। জি। এখন বিএনপি এইবার যে পরিস্থিতির মুখোমুখি হলো, ধরেন তারেক রহমান দেশে ফেরত না আসলে বিএনপি অস্তিত্বহীন হয়ে যেত। তিনি যেভাবেই হোক ব্যাক করতে তো পেরেছেন। তো এ থেকে বিএনপির কিছু শিক্ষা নেওয়ার কি আছে? না, শিক্ষা নেওয়ার তো অনেকেই আছে। আপনার অনেকেই বলছে যে বিএনপি, তারেক রহমান 17 বছর দেশের বাইরে থেকে একটি গণতান্ত্রিক সোসাইটিতে বসবাস করে তিনি তার জেস্চার চেঞ্জ করেছেন, মঞ্জু তার ভাই, গণতান্ত্রিক আমি মূল্যবোধ। আমি আমি জামাতের সঙ্গে বিএনপি সম্পর্কের প্রেক্ষাপটে বলেছি, গত 17 মাসে যেভাবে করে জামায়াত মাথাচাড়া দিয়েছে এবং বিএনপিকে একেবারে গ্রাস করেই ফেলেছে। সো সো সেই বিষয়টি যে জামায়াতের হাতেই যে বিএনপির মৃত্যু বা বিএনপির ধ্বংস, এটি বিএনপি কোনোভাবে বিশ্লেষণ করতে পারে কিনা? বিশ্লেষণ করতে পারে, কিন্তু এখান থেকে বেরোতে পারবে না, বেরোনোর রাস্তা নেই। আপনি যখন মানে ছিপ, আপনি যখন ফাতনা টোপ সহ গিলে ফেলবেন, তখন হয় আপনার ঠোঁট কেটে ওটা বের করতে হবে, পেট কেটে বের করতে হবে, আদারওয়াইজ আপনাকে ধরা দিতে হবে। আপনি আর ওখান থেকে পরিত্রাণ পাবেন না, আপনি অলরেডি গিলে ফেলেছেন। বিএনপি গত 17 মাসে জামাতের যে ভূমিকা, সেই ভূমিকা প্রতিদিন প্রতি মুহূর্তে সেগুলো মেনে নিয়েছে, প্রতিবাদ করেনি। প্রতিবাদ যেখানে যেখানে করেছে সেখানে সেখানে টিকতে পারেনি, প্রতিবাদ করে জয়ী হতে পারেনি। সুতরাং জামাতের যে এখন প্রায় 90% প্রশাসন জামাত নিয়ন্ত্রিত সরকারের, সেই বাস্তবতাটা বিএনপিকে মেনে নিতে হচ্ছে। পাশাপাশি ভারত যদি সত্যি সত্যিই বলে থাকে যে জামাতকে কাউন্টার করে আপনারা ক্ষমতায় আসবেন বলেই আপনাদেরকে আমরা গ্রিন সিগন্যাল দিচ্ছি এবং আপনার উপরে আমরা ভরসা রাখছি, যদি এটি বলে থাকে, সেটিও তারেক রহমানের পক্ষে করা সম্ভব হবে না। কারণ যদি জামাত বুঝে ফেলে যে বিএনপি এককভাবে বিশাল সংখ্যক আসন নিয়ে জয়ী হচ্ছে, এমন ভাবে জয়ী হচ্ছে যাতে করে জামাত তার কোনো আইন বিএনপিকে দিয়ে পাশ করাতে পারবে না। ধরুন জামাত পেল 30টি আসন আর বাকি 270টি আসন বিএনপি বা অন্যান্যরা পেল,
তাতে করে জামাতের কোনো আইন বা অনুরোধ বিএনপি পাশ করবে না। বিএনপি একক সিদ্ধান্তে সংসদে অনেক কিছুই করতে পারবে। এরকম অবস্থা যদি চিন্তা করে জামাত, যেরকম অবস্থা হতে পারে, তাহলে জামাত এমনকি আওয়ামী লীগকে ফিরিয়ে আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন করার ব্যাপারেও উদ্যোগ নিতে পারে, যেটি বিএনপি চিন্তাও করতে পারছে না। জামাত পারে না এমন কোনো কাজ রাজনীতিতে এই মুহূর্তে নেই। আমি আবারও রিপিট করছি কথাটা, জামাত যদি টের পায়, বুঝতে পারে যে বিএনপি জামাতকে ল্যাং মেরে এককভাবে সংসদে দাঁড়িয়ে ছড়ি ঘুরাবে, ভাগাভাগি করে ক্ষমতা যেতে পারি কিনা, এটি আমাদের উভয়ের জন্য কিন্তু নিরাপদ। সেই জন্য আপনি যে কথাটি তুললেন এটি হচ্ছে গুরুত্বপূর্ণ, যে তারা নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে বা নির্বাচনটাকে বাতিল করে একটি জাতীয় সরকারের মডেলে বা একটি পাতানো বা বৈঠকি আমরা এই মর্মে সম্মত হইলাম। হ্যাঁ, দেশের টাকা পয়সা খরচ করার দরকার নেই, এত কোটি কোটি টাকা খরচ করার দরকার নেই, টাকাগুলো দেশের থাকুক, আমরা এইভাবে আসন বন্টন করে একটি সরকার গঠন করতে চাই, এবং সেই জন্য আমাদের জনসমর্থন এইভাবে আমরা প্রমাণ করব যে আমাদের এই বক্তব্যের পেছনে আমাদের এই জনসমর্থন রয়েছে। তো সেটি যদি হয়, সেটিকে না করার ক্ষমতা আবার ডক্টর ইউনূসের নেই, ডিপ স্টেটের নেই। ডিপ স্টেটও এটা চায়, শুধুমাত্র ভারত চায় না এটা, বা আওয়ামী লীগ চায় না, আওয়ামী লীগের সমর্থকরা চায় না। তো ওদের চাওয়ার না চাওয়ার ব্যাপারটা এদের গুরুত্ব না দিলেও চলবে এরা। তো এই জন্য এই সম্ভাবনাটা হওয়ার সম্ভাবনাটা বেশি, এই যে বিষয়টি, এই যে ষড়যন্ত্রটি, এটি ঘটার সম্ভাবনা বেশি। ডক্টর ইউনূস যখন লন্ডনে গেলেন তারেক রহমানের সঙ্গে দেখা করতে, তখনই কিন্তু এরকম একটি গুঞ্জন আমরা শুনেছিলাম, এখনো মাঝে মধ্যে থেকে থেকে এই গুঞ্জনটি আসে কানে। সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে জামায়াত এবং বিএনপি সরকার গঠন করবে। এখন আপনি যেই তরিকা বললেন, সেই তরিকায় কি ডক্টর ইউনূসও থাকবেন রাষ্ট্রপতি এরকম? ডক্টর ইউনূস রাষ্ট্রপতি তখনই হবেন যখন রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি পাবে। সংবিধান সংশোধন করে যে বিষয়টি তারা করেছেন জুলাই ঘোষণা দিয়ে, নাম দিয়ে, সেইগুলো যদি সরকার, আগত সরকার, যে সরকার আসছে সেই সরকার যদি সেগুলো খারিজ না করে, যদি পাশ করার পর যদি সংবিধান সংশোধন হয়ে রাষ্ট্রপতির বর্তমান ক্ষমতা থেকে অনেক বেশি ক্ষমতা রাষ্ট্রপতি পান, তারা যেভাবে উল্লেখ করেছেন, তাহলে ইউনূস রাষ্ট্রপতি হতে চাইবেন। এই বর্তমান যে অবস্থায় আছে, এই অবস্থায় রাষ্ট্রপতি হতে চাইবেন না। জি, কিন্তু জুলাই সনদের পক্ষে তো বিএনপি নয়। বিএনপি তো এই গণভোটে যে জুলাই সনদ পাশ করার, এটার পক্ষে তো তারা নয়। না, বিএনপি বিপক্ষেও নয়, বিএনপি স্বাক্ষর করেছে, কিন্তু তারা হয়তো গণভোটে দিয়ে গণভোট, এই তো এই বর্তমানে যে সংকটটি, এটি হয়তো তারা পার করতে চেয়েছে। তো তারা যখন না, তাদের একটি প্রধান শর্ত ছিল যে গণভোট আগে করা যাবে না। হ্যাঁ, জামাতের শর্ত ছিল গণভোট আগে করতে হবে, তারপরে নির্বাচন করতে হবে। বিএনপি শর্ত ছিল গণভোট আগে করা যাবে না, প্রয়োজন হলে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে করা হবে। ওকে, এটা তো আছেই। এর বাইরে যে জুলাই সংশোধন, জুলাই সনদ যেটি, সেখানে অনেক কিছুর সঙ্গে বিএনপির একমত নয়। তারা তো প্রকাশ্য ঘোষণা দিয়ে বলেছে তাদের সঙ্গে জালিয়াতি করা হয়েছে, প্রতারণা করা। ভালো কথা আপনি বলছেন যে আমার সঙ্গে জালিয়াতি করা হয়েছে। আমি চেকে লিখেছিলাম 1 লক্ষ টাকা, আমাকে 10,000 টাকা দেওয়া হয়েছে, বাকি শূন্যগুলো কেটে দেওয়া হয়েছে। কিন্তু আপনি ওই টাকাটি গ্রহণ করেছেন, গ্রহণ করে আপনি স্বাক্ষরও করেছেন। সুতরাং আপনি এখন স্বাক্ষর করার পরে তারা এই বক্তব্য দিয়েছে। স্বাক্ষর করার পরে বক্তব্য দিলে তো সেই বক্তব্যের কোনো ভ্যালু নাই আর। আপনি ওই আপত্তি জানিয়ে, নোট অফ ডিসেন্ট জানিয়ে আপনি যদি স্বাক্ষর করা থেকে বিরত থাকতেন, তাহলে বলা যেতে পারতো যে আপনি এই জিনিসটি মানেন না, এবং এটি সংশোধন না হলে আপনি এটি স্বাক্ষর করবেন। আপনি অলরেডি স্বাক্ষর করেছেন। তারা বলেছে স্বাক্ষর আমরা যেই কাগজপত্রে স্বাক্ষর আমরা দিয়েছি, কিন্তু পরবর্তীতে যা প্রকাশিত হয়েছে সেটি এক নয়। ভালো কথা যে জালিয়াতি হয়েছে। হ্যাঁ, জালিয়াতি হয়েছে, প্রমাণ হলো। তাহলে আপনি কি করেছেন তার প্রতিবাদে? আপনি কি স্বাক্ষর ফেরত চেয়েছেন, বা আপনি একটি পিটিশন করেছেন? আপনি তো মামলা করতে পারেন যে আমার সম্মতি নিয়ে জালিয়াতি করা হয়েছে। আপনি তো পিটিশন করেন। নির্বাচনটি আগে হয়ে যাক, পরে এগুলি আমরা ঠিকঠাক করে নিব না। সেটাই তারা মনে করছেন যে নির্বাচন হয়ে গেলে আমাদের এই বিষয়গুলো আর সামনে আসবে না। কিন্তু আসবে, কারণ এখন পর্যন্ত কেউ কিন্তু আমরা নিশ্চিত নই, বিএনপি জামাত কেউ নিশ্চিত না
যে গণভোটটা হওয়ার কতক্ষণ পরে জাতীয় ভোট শুরু হবে, একই দিনে যে হবে, কিভাবে হবে, কোন ব্যালট পেপারটা কিভাবে আসবে, কার কাছে যাবে, কে গণভোটে হ্যাঁ ভোট দিল বা না ভোট দিল, তা সেটার উপরে ডিপেন্ড করে জাতীয় নির্বাচনের ব্যালট পেপার তার কাছে আসবে কিনা, এই যে জটিলতাগুলো আছে, এই জটিলতাগুলো সম্পর্কে এখন পর্যন্ত দুটি দলের কেউ কিন্তু পরিষ্কার কোনো ভাষ্য দেয়নি। হুম। ওকে, এখন বুঝতে পেরেছি এ নিয়ে বেশ তুগলুকি কারবার চারবার চলছে এবং খুবই অস্পষ্টতার মধ্যে নির্বাচন নিয়ে সংশয় বেড়েই গেল আর কি। যাই হোক, এইবার আমাকে একটু একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছে আমার। আপনি দেখেছেন যে নির্বাচনী যে হলফনামায় বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী তার আয় বেড়েছে দ্বিগুণ, এমনকি তার স্ত্রীর সম্পদও বেড়েছে। আপনি যদি দেখেন এই যে জুলাই আন্দোলনের যারা এখন নির্বাচন করছে, আসিফ, তারপরে নাহিদ, এদের সবারই ধরেন তারা ছাত্র ছিল, তাদের তো কোনো জীবিকা নেই। তো এক একজনের 26 লাখ 60 লাখ টাকা, এই টাকা তারা কোথা থেকে পেলো? এক নাম্বার। দু নাম্বার, এই যে আওয়ামী লীগের আমলে তাহলে তো এরা সবাই ভালোই ছিল। ধরেন আমির খসরু মাহমুদ গত 2 বছরে যদি তার ইনকাম বাড়ে, বিএনপির নেতারা তো ভালোই ছিল, সমস্যাটি কোথায়? মুশকিলটা হলো যে এই যে ঘোষণা, যেটা আপনার সম্পদের ঘোষণা, এই ঘোষণাকে আপনার কানাকড়ি বিশ্বাস করার কোনো কারণ নেই। কোনো প্রার্থীর, আমি এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত ভাগ করছি না, কোনো প্রার্থীর বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় কোনো প্রার্থীর এই যে ঘোষণা, এই ঘোষণা সঠিক না। এই ঘোষণা হচ্ছে তার সম্পদের খুব সামান্য একটি অংশ। যেমন ধরুন যে আপনি জামাতের আমিরের যে স্ত্রীর যে সোনার গহনাগুলো আছে, সেই গহনাগুলোর ভ্যালুয়েশন করা হয়েছে 56,000 টাকা না 60,000 টাকা করে ভরি। তার মানে কি? তার মানে হচ্ছে ক্রয় মূল্য, সেই সময়কার ক্রয় মূল্য। আপনি দেখাচ্ছেন আপনার বর্তমান সম্পদ, আর আপনি আবার বলছেন সেই সময়কার ক্রয় মূল্য। যদি আপনার 10 ভরি হয়, 10 ভরির দাম আপনি ধরছেন 56,000 টাকা বা 60,000 টাকা করে ভরি, এখন বাংলাদেশে ভরি হচ্ছে 2.25 লাখ টাকা করে। ঠিক আছে, আপনি এইভাবে ধরছেন না। তারপরে এই যে যাদের আপনি নাম বললেন, সবার সম্পদ হচ্ছে লাখের ঘরে, কিন্তু আপনি একটু তলিয়ে খোঁজ নিলে দেখবেন যে লাখের ঘরের সম্পদটা এদের হচ্ছে 1 মাসের ইনকাম, এদের বাকি 11 মাসের ইনকাম হচ্ছে কোটির উপরে, এবং সেটা 1 কোটি 2 কোটি না, 100 কোটির উপরে। তো 100 কোটির উপরে একজন সম্পদশালী ব্যক্তি 100 লাখ টাকা দেখায় বা 80 লাখ 70 লাখ 90 লাখ টাকা তার ওয়েলথ দেখায়, নিট সম্পদ দেখায়। সেই সম্পদের ভিতরে আপনি একটি জমি দেখায়, 10 কাঠা জমি, ঢাকার একটি প্লট দেখায়, সেই প্লটের ক্রয় মূল্য ধরুন আপনার 2,500 টাকা করে কাঠা, ধরুন পাকিস্তান আমলে কেনা। সেই পাকিস্তান আমলের ক্রয় মূল্য আপনি দেখাবেন, 10 কাঠা জমি আছে আপনার ধানমন্ডিতে, আপনার তার দাম মাত্র 2,500 টাকা করে কাঠা। এটা কি সম্ভব? বাংলাদেশে সম্ভব। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় এই জিনিসটাও মেনে নেওয়া হয় যে ক্রয় মূল্য দেখানো হয়। ধরেন তারা যখন এখন বেশি করে দেখাচ্ছে আগের তুলনায়, তাহলে তো তাদের সম্পদ বেড়েছেই, মানে যেই প্রক্রিয়া। অবশ্যই সম্পদ বেড়েছে, অবশ্যই সম্পদ বেড়েছে। এখন যারা ভাত খেতে, যারা টিউশনি করে তাদের পেট চলতো, তারা এক বেলার বেশি, 1 মাসে 2 বার বেশি মাংস খেতে পারতো না। আসিফের কথা বলি বা নাহিদের কথা বলি বা মাহফুজ আলমের কথা বলি, এদের যে এপিএসরা পিএসরা, তারা 3 কোটি 4 কোটি টাকা তসরুপ করে ধরা পড়ছে, তাদের চাকরি চলে যাচ্ছে। পিএসরা, তাহলে তাদের কতশো কোটি টাকা। হুম, তাহলে তারা তাদের কেন একটা মোবাইলের দাম 2.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা। তাদের এক জোড়া জুতোর দাম হচ্ছে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা। আরমানি ছাড়া তারা পোশাক পরে না। তো আপনি এগুলো কোত্থেকে আনবেন? তারা এক এক দিন এক এক রকম গাড়ির ব্র্যান্ড চেঞ্জ করে, সবই নাকি তাদেরকে মানুষ উপহার দেয়। আপনি এমন করে দেখছেন কেন? হ্যাঁ, না, আমি এমন করে দেখছি না। এই যে গিফট গুলো দেয়, সেই গিফট গুলো কেন আপনার সম্পদ না? এগুলো তো গিফট। আপনি আপনারা খালি সবকিছু দিয়ে দোষ খুঁজেন। যাই হোক, আমার না একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে মঞ্জু ভাই, সেটি হচ্ছে দেখুন, বেগম জিয়া মারা গেছেন, আমি যদিও তারা বেগম জিয়া বলি না, কেন যেন মুখ থেকে বের হয়ে গেল। খালেদা জিয়া মারা গেছেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব নিঃসন্দেহে অবিস্মরণীয়। তিনি
বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হিসেবে লিখিত থাকবেন, প্রথম নারী প্রধানমন্ত্রী। তারপরে এই যে ইসলামপন্থীদেরকে তিনি শিফনের আড়ালে রেখে কেমন করে তাদের বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন, তাই না? এগুলি তো তার নিঃসন্দেহে অর্জনই বলা চলে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম সব সময় সবকিছুতে বাড়াবাড়ি করে, এটিকে আপনি লক্ষ্য করেছেন? এখন খালেদা জিয়াকে একদম দেবীতুল্য করার একটা প্রয়াস দেখতে পাচ্ছি। তিনি কি দেবীতুল্য ছিলেন? ধরেন এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা নিঃসন্দেহে খুব ভালো ছিল, অনেক বলিষ্ঠ নেতৃত্ব, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তার অর্জন, তার সিগনিফিকেন্স কি? বরং আমি তো দেখি যে 91 এর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে যে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা, যেই ধাপ, সেটিতে প্রথম কফিনে পেরেক মেরেছিলেন খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচন করে, রাইট? কিন্তু আমরা এখন তাকে দেবী বানাতে গিয়ে, আপনি দেখেন কেয়ারটেকার গভর্নমেন্ট ধ্বংস করেছে কে? খালেদা জিয়া, রাইট? তিনি 96-তে শুরু করলেন এই 15 ফেব্রুয়ারি নির্বাচন। এরপরে তিনি 2005 সালে এসে কত তরিকা করলেন, ইয়াজউদ্দিনকে শেষ পর্যন্ত তার রাষ্ট্রপতিকে তিনি তত্ত্বাবধায়কের প্রধান বানাতে চাইলেন, কে এম হাসানকে বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়কের প্রধান, মানে কেয়ারটেকার গভর্নমেন্টটা তো ধ্বংসই করলেন খালেদা জিয়া, যেখানে যেটি দিয়ে আমরা গণতান্ত্রিক উত্তরণে একটা পথ বাংলাদেশের মানুষ খুঁজে পেয়েছিল। তাকে তার আমলে 64 জেলায় বোমা বিস্ফোরিত হলো, তার আমলে বাংলা ভাইরা মাথা চারা দিল, তার আমলে এই সিপিবিতে হামলা হলো, রাইট? কতগুলো বলবো, বলে তো শেষ করতে পারবো না। কিন্তু তাকে তার যতটুকু প্রাপ্য তাকে সেটুকু দেন, আমি দেই, অবশ্যই আমি তাকে দেই। কিন্তু তাকে এরকম দেবীত্বের জায়গায় নিয়ে যাওয়ার এই যে মিডিয়ার একটা প্রয়াস এখন দেখতে পাচ্ছি, এদের পিছনে নেপথ্যে কি? নাকি এটা আমাদের ধরনটাই, আমাদের মিডিয়ার ধরনটাই এরকম, যখন যেদিকে জোয়ার, যখন যেদিকে হাওয়া, ওইদিকে পাল বাওয়া, তাই তো? এটাই কি আমাদের নেচার? তাহলে গণমাধ্যম একটা বিরাট ভয়ঙ্কর কাজ করছে সবসময় করে। হ্যাঁ, এটা তো একটা দিক আছে যে মিডিয়া গোজ উইথ দ্য উইন্ড। এটা তো একটা সর্বজন বিদিত যে মিডিয়া অবশ্যই উইন্ড মেপে চলে। না না, যেদিকে উল্টাটা হওয়া উচিত, মিডিয়া সবসময় হাওয়ার বিপক্ষে যাওয়া উচিত, তাহলে না ব্যালেন্স থাকে। এটা উচিত, কিন্তু কখনো হয় না, আমাদের দেশে হয় না, এটা হয় না। এটা হচ্ছে 1 নম্বর পাপ। 2 নম্বর পাপ যেটা হচ্ছে, সেটি হচ্ছে যে এরা অলওয়েজ আপনার আগামীকাল দেখতে পায়। এই যে আগামীকাল দেখতে পাওয়াটা হচ্ছে একটা মিডিয়ার সম্পূর্ণ মিডিয়া বিরোধী কাজ। মিডিয়ার কাজটা হচ্ছে আজকে নিয়ে ঘটনা, আজকের যে ঘটনা সেইটি নিয়ে চিন্তা ভাবনা করা। আগামীকাল দেখতে পাবে ওরা, ভবিষ্যৎ বক্তারা, বিশ্লেষকরা, গবেষকরা। মিডিয়ার কাজ কিন্তু সেটা না। মিডিয়ার কাজ হচ্ছে বর্তমানে ঘটিত বিষয়বস্তুকে তুলে ধরা, ঘটমান বাস্তবতা বলে যেটাকে আমরা বলি। আজকে ধরুন তারেক রহমান যেদিন দেশে ফিরলেন, সেদিন কয়েক লক্ষ লোকের সমাবেশের বদলে তিনি স্টেট টারম্যাক থেকে নেমে আসলেন, প্লেন থেকে নেমে একটা গাড়িতে উঠলেন, গুলশানে এসে বাড়িতে রেস্ট নিলেন, তারপরে মাকে দেখতে গেলেন, তারপরে বাড়িতে বসে থাকলেন। যদি এরকম একটি ঘটনা ঘটতো তাহলে, এবং খালেদা জিয়া বা বেগম জিয়া মারা যাওয়ার পরে যে হাইপটা হলো, প্রোটোকলের বাইরে যে আপনার সরকারের বিভিন্ন প্রোটোকল ব্রেক করে তাকে যেভাবে সেনাবাহিনীর গার্ড অফ অনার থেকে শুরু করে সেনাবাহিনী তাকে যেভাবে করলো, সেটির একটা উত্তর হতে পারে যে তিনি একজন প্রাক্তন জেনারেলের স্ত্রী। নাম্বার 2 হচ্ছে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশে আগেও মারা গেছে, অনেক প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রেসিডেন্ট তারা মারা গেছেন, কিন্তু এইরকম গার্ড অফ অনার তাদেরকে দেওয়া হয়নি প্রোটোকলের বাইরে। এটা কোনো প্রোটোকলের মধ্যে পড়ে না। তো এই সবকিছু করা হচ্ছে কি জন্য? এই যে জনজোয়ার, মিডিয়া ধরে নিয়েছে এই জনজোয়ারের আর কমতি হবে না, জনজোয়ার ডে বাই ডে বাড়বে, এবং তারেক রহমান হচ্ছে নেক্সট পিএম বাংলাদেশের। সুতরাং আগে ভাগে ইট রেখে দেওয়া, কে কত বেশি তোল্লা দিতে পারে, কে কত বেশি তেল মারতে পারে, সেটার প্রতিযোগিতায় আজকে মিডিয়াগুলোতে আপনি দেখছেন। এটা মিডিয়ার চরিত্র না, ডেফিনেটলি এটা মিডিয়ার চরিত্র না, হওয়া উচিত না। মিডিয়ায়, বাংলাদেশের মিডিয়ায় তাই হয়েছে। আর একটি কারণ হয়েছে যে গত 17 মাস ধরে মিডিয়া যেভাবে ডিপ্রেসড, মিডিয়া ইউনূস সরকারের আমলে যেভাবে মবের শিকার হয়েছে, যেভাবে আক্রমণের শিকার হয়েছে, সেই জায়গায় তাদের নিঃশ্বাস ফেলার জায়গাটা ছিল না। তারা মনে করছে এখন যে তারেক রহমান ফিরে এসছে, বিএনপি এখন আপনার লাইমলাইটে আসবে, বিএনপি এখন গভর্নিং পজিশনে আসবে, সুতরাং আমরা একটা ডেমোক্রেটিক ভাইব পাবো।
আমরা একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার পাবো, সেই জন্য তারা বিএনপির পেছনে একেবারে হত্যে দিয়ে লাইন দিয়ে পড়েছে, এবং বিএনপির যত খুচরো পাপ ছিল সব তারা ভুলে গিয়ে বিএনপিকে মহান হিসাবে তারা হাজির করছে। এটা ওই একটা ইনসিকিউরিটি থেকে। মঞ্জু ভাই, একই কাজই তো তারা ডক্টর ইউনূস যখন আসলেন একই কাজই তো তারা তখনও করেছিলেন। হ্যাঁ, এবং তখনও করেছে। তখন সময় লাগেনি। তখন অজুহাত দিয়েছে যে আওয়ামী লীগের আমলে ডিপ্রেস ছিলাম, ইউনূস আসলে আমরা নিঃশ্বাস ফেলার সময় পেলাম। এরপর যখন তারা মার খাওয়া শুরু করলো, তাও এখন মনে করছে যে ইউনূস আমলে আমরা মার খাচ্ছি, বিএনপি আসলে আমরা নিঃশ্বাস ফেলার সুযোগ পাবো। আসলে এই দালালি করতে থাকলে কারো আমলেই তারা নিঃশ্বাস ফেলার সুযোগ পাবে না। এটা বাংলাদেশের ট্র্যাজেডি। আমাদের সংবাদপত্রের যারা নেপথ্য নায়ক, তাদের যে এই কুটিলতা, তাদের এই বদমাইশি, এটা বাংলাদেশের ট্র্যাজেডি। এখন সেখানে আপনি দেখেন, আমি তো গত দুদিন ধরে প্রথম আলো ডেইলি স্টারের কভারেজ দেখে আমি স্তব্ধ হয়ে যাচ্ছি যে ধরেন এই দুটো পত্রিকাই তো বাংলাদেশে এখনো সেরা পত্রিকা বলে বিবেচ্য। তো সেই দিক থেকে কোন রকম তাদের কোনো বিবেচনা বোধ কিংবা ধরেন একটা পরিমিতি বোধ তো থাকতে হয়। হ্যাঁ, সেইগুলি তারা মানে একদম ঢালাও ভাবে এটি তো অন্যায়। তারা যেটি করছে শুধু অন্যায় করছে না, আমি বলবো তারা পাপ কাজ করছে। আপনি কি সেটি দেখেন? অবশ্যই দেখি। আপনি ধরুন একটি ঘটনা, যে কয়েক মাস আগে যখন ডক্টর ইউনূস হঠাৎ করে নাটক করলেন পদত্যাগ করার, সবচেয়ে প্রথম রিয়াক্ট করলেন কিন্তু মাহফুজ আনাম সাহেব। তিনি তার পত্রিকায় তার ছবি দিয়ে বিশাল করে লিখলেন, খুব চমৎকার একটি শিরোনামে একটি নিবন্ধ লিখলেন, আপনি পদত্যাগ করবেন না। অর্থাৎ এটি স্টেট ইনফরমেশন। আপনি এই পদত্যাগ না করা ভালো, আপনি পদত্যাগ করলে এই ক্ষতি হবে, ব্যাপারটা এরকম না। স্টেট একটা কমিটমেন্ট বা একটা কমেন্ট, আপনি পদত্যাগ করবেন না। উনি পদত্যাগ করলেন না। তার মানে কি? তার মানে মাহফুজ আনাম সাহেব তার বন্ধু মানুষ, তিনি তার কথাটি রাখলেন, ডক্টর ইউনূস। এখন সেই মাহফুজ আনাম সাহেবের পত্রিকা যখন পড়ানো হচ্ছে, মাহফুজ আনাম সাহেব একাধিকবার ইউনূসের একাধিক ব্যক্তিকে ফোন করেছেন, একাধিক উপদেষ্টাকে ফোন করেছেন, একাধিক দায়িত্বশীল লোকদেরকে ফোন করেছেন, কেউ কিন্তু সাড়া দেয়নি। ইউনূস সাহেব কি জানতেন না যে মাহফুজের প্রতিষ্ঠান পড়ানো হচ্ছে? জানতেন, করেননি। হয়রাজ ওই পড়ার পরের দিন যখন তারেক রহমান এসছেন, যখন মাহফুজ সাহেব তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে গেছেন বা একটা সংবাদ সম্মেলনে গেছেন, তখন তিনি প্রকাশ্যে তারেক রহমান সাহেবকে বিশাল একটা নেতা বানিয়ে ছেড়েছেন, বিএনপিকে বিশাল নেতা বানিয়ে ছেড়েছেন, এবং আক্ষেপ করে বলেছেন যে আমাদের এখন তো, আগে তো খালি কথা বলার স্বাধীনতা ছিল না, এখন তো আমাদের প্রাণের স্বাধীনতাটুকুও নাই। এবং উনি মনে করেছেন যে তারেক রহমান সাহেব তাদেরকে প্রাণের স্বাধীনতাটুকু দিয়ে দেবেন। এই যে নির্ভরতা, এই যে সঙ্গে সঙ্গে পক্ষ বদলে ফেলা, এই যে পক্ষ বদলে ফেলাটা, এইটা হচ্ছে নৈতিকভাবে অনৈতিক কাজ। আমি বাংলাদেশের সেই কারণে এই দুটি প্রধান সংবাদপত্রকে শুধু সংবাদপত্র মনে করি না। আমার কাছে মনে হয় এরা দুটি ইনস্টিটিউট বা দুটি পার্টি। শুধু সংবাদপত্র না, এটা শুধু সংবাদপত্রের ভূমিকা এরকম হয়। ওনারা এখন খালেদা জিয়াকে যা নিয়ে যা করছেন, ধরেন ঠিক আছে, মানে তার অফিসে আগুন দেওয়া হয়েছে, তারা অনেকখানি দিশেহারা হয়ে পড়েছিলেন। শুধু অফিসে আগুন দেওয়া নয় তো, সাংবাদিকদেরকে পুড়িয়ে হত্যা করতে চেয়েছিল ওই মবেরা, তাই তো? তো তারা অনেকখানি মানে আমি যদি ধরে নেই যে ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে গিয়েছিলেন। এখন যখন খালেদা জিয়ার মৃত্যুর পরে তারা ঢালাও ভাবে তাকে একেবারে খালেদা জিয়াকে মহান বানানোর, যে তাকে আপনি তার কৃতিত্বটুকু দেন, একদম দিল খোলা করে দেন, কিন্তু যা নয় তা বানিয়ে আপনি ইতিহাস বিকৃতির পথে হাঁটছেন। এটি তো ইন্টেলেকচুয়াল করাপশন। ওই যে বেটা 2000 কোটি টাকা মানে দুর্নীতি করলো, ওর চেয়ে ভয়ঙ্কর করাপশন এগুলো, ইন্টেলেকচুয়াল করাপশন। আমি এই জন্যই বললাম যে এই দুটি একটি শব্দ, সেটি হলো যে এই দুটি সংবাদপত্রকে আমার শুধু সংবাদপত্র মনে হয় না, এরা দুটি ইনস্টিটিউট বা দুটি পার্টি, দুটি পক্ষ, এবং এরা 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 এট দ্য সেম টাইম বাংলাদেশের রাজনীতির ভিতরে একটা কন্টিনেন্ট ইনস্ট্রুমেন্ট তারা। তো এটা সংবাদপত্রের ভূমিকা হওয়ার কথা না। রাইট, কিন্তু ওনারা কি সংবাদপত্র জোরালো হতে পারে, সংবাদপত্র শক্তিশালী হয়, নিউ ইয়র্ক টাইমস এর মতো পত্রিকা শক্তিশালী হয়, সরকার বদলে সহায়তা করে, সরকার পতনেও সহায়তা করতে পারে, সরকারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা প্রভাব বিস্তার করতে পারে, সরকারের সিদ্ধান্তকে বাতিল করার ব্যাপারেও তারা প্রভাব বিস্তার করতে পারে। দ্যাট ডাজ নট মিন যে তারা একটা পার্ট, তারা সরকারের আর একটা পার্ট, এটা তারা কখনো মনে করে না। কিন্তু বাংলাদেশে আনফরচুনেটলি
এই যে যাদের নাম উচ্চারণ করলেন আপনি, এই দুইটি কাগজ তারা মনে করে যে তারা 111 এনেছিল, তারা 111 কারিগর ছিল, তারা সেটা সেই সময় কোনোভাবে তারা ফেল করেছিল ইউনূসকে বসাতে। এইবার তারা সফল হয়েছে ইউনূসকে বসাতে, এবং ইউনূসের বসানোর পরে তাদের যে কাঙ্ক্ষিত প্রাপ্তি সেটি না পাওয়ার কারণে এখন তারা দল চেঞ্জ করে বিএনপিতে যে মনে করছে তারেকের কাছ থেকে সেটা পাবো। তো এটা আসলে সংবাদপত্রের কাজ না, এইটা দুটা দলের কাজ, দুটা আপনার পক্ষের কাজ। জি, মঞ্জু ভাই, তারা কি সেটি পাবে? ধরেন 2001 থেকে 2005 আমি তো তখন ডেইলি স্টারে কাজ করি, তো কি পরিমাণ চাপ সরকারের তরফ থেকে থাকতো, তো সেই চাপ কি তারেক রহমানের আমলে পাবে না তারা? এটি কি তারা বোধ করছেন? তারা তারা হয়তো সেটা ভেবে নিশ্চিন্ত, কিন্তু তাদেরকে ভোগ করতে দিয়ে